হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি ভালো আছো তো সবাই? আচ্ছা, আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি আজকে চলে এসেছি তোমাদের ভূগোল বিষয় সম্পর্কে নতুন একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তো আজকের আমরা মূল যে বিষয়বস্তু আলোচনা শুরু করবার আগে আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে ঠিক যেমনটা করে থাকি, অর্থাৎ কি বলতো করি, প্রশ্নোত্তর পর্ব আলোচনা, তাই না? আচ্ছা, এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা যখন আমরা আলোচনা করি তখন তোমাদের সেটা ভালো লাগে? আচ্ছা, এটা আমাদেরও একটু ভালো লাগে যে আমরা দেখি যে আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন তোমাদেরকে যে বিষয় সম্পর্কে আলোচনা করছি তোমাদের সাথে, সেই বিষয়টা তোমরা কতটা জানতে পেরেছো, কতটা বুঝতে পেরেছো, কতটা শিখতে পেরেছো, সেটা একটু আমরা ভালোভাবে জেনে নিই। ঠিক আছে? তো আমি আশা করব তোমরা আজকে সবাই উত্তর দিতে পারবে। আমরা পূর্ববর্তী ক্লাসে যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি কিন্তু তোমাদের জন্য দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, একদমই ঠিক, আমি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকেই তোমাদেরকে উত্তর জিজ্ঞাসা করব এবং তোমাদেরকে বলেছিলাম তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে দেখে টেক্সট বই থেকে তোমরা উত্তরগুলো পড়ে আসবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা পূর্বের দিনে কি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম আগে এইটুকু একটু শুনে নিই যে সবাই সেই বিষয়টা জানে কিনা। আচ্ছা, পূর্বের দিনে আমরা আলোচনা করেছিলাম, তোমাদের বন্ধু একদম ঠিক কথা বলেছে, ঘূর্ণিঝড় এবং তার সাথে তুষার ঝড় সম্পর্কে। তো এই ঘূর্ণিঝড় এবং তুষার ঝড় দুটো মানে সম্পূর্ণ আলাদা দুটি অঞ্চলে সেটা লক্ষ্য করা যায়, তার প্রভাব আলাদাভাবে লক্ষ্য করা যায়। সেগুলো আমরা আজকে একটু ভালো করে দেখে নেব। দেখে নেব না, আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করব। ঠিক আছে? আচ্ছা, শুরুতেই তোমরা আমাকে একটু বলো যে ঘূর্ণিঝড় কাকে বলে আর মূলত কোন অঞ্চলে এই ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়। আচ্ছা, একদম তোমরা ঠিক বলেছ যে এটা লক্ষ্য করা যায় ক্রান্তীয় মণ্ডলে, অর্থাৎ নিরক্ষরেখার উত্তর গোলার্ধে যে ক্রান্তীয় মণ্ডল রয়েছে, ঠিক আছে, ক্রান্তীয় মণ্ডলে এই নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে যখন কুণ্ডলীর মতো পাক খেতে খেতে কেন্দ্রগামী এবং ঊর্ধ্বগামী, অর্থাৎ বাইরের থেকে এরকম ভাবে কেন্দ্রগামী হবে আর ঊর্ধ্বগামী হবে, নিচ থেকে ওপরের দিকে চলে যাবে। কি ধরনের বায়ু যাবে? একদম ঠিক, উষ্ণ ঘূর্ণ বায়ু। এই উষ্ণ ঘূর্ণিবায়ু যে প্রবাহ, সেই প্রবাহকে আমরা বলি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় অত্যন্ত বিধ্বংসী আকস্মিক একটা বায়ুমণ্ডলীয় বিপর্যয়। ঠিক আছে? আর এটা তো আমরা বললাম কোথায় হয়, তার সাথে আমি জিজ্ঞাসা করলাম তুষার ঝড়, অর্থাৎ যেটাকে আমরা বলি ব্লিজার্ড। একদম ঠিক বলেছো, ব্লিজার্ড কোথায় লক্ষ্য করা যায় এটা বলো তো, বা কাকে বলা হয়? হিমশীতল তুন্দ্রা অঞ্চলে শীতকালে তুষারকণা সহ যে অতি শীতল প্রবল বায়ুপ্রবাহ ঘটে বা লক্ষ্য করা যায় তাকে ব্লিজার্ড বলা হয়। তাহলে কোথায় হয়? অতি শীতল হিমশীতল তুন্দ্রা অঞ্চলে, অর্থাৎ উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে। সে উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে যেখানে শীতকালে তুষার কণা, অর্থাৎ যে বরফের কণা বৃষ্টির মতো করে ঝরে পড়ে বা বায়ুপ্রবাহের মতো লক্ষ্য করে, তোমাদের ছবিতে আমি দেখিয়েছিলাম, সেই অংশকে আমরা ব্লিজার্ড বলি। বলো তো, এই যে ব্লিজার্ড বলছি, ব্লিজার্ডের সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে? আচ্ছা, একদম ঠিক বলেছো, ব্লিজার্ডের সর্বোচ্চ গতিবেগ হয় 72 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? আর গড় গতিবেগ কত এর? এর গড় গতিবেগ প্রায় 56 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, আমরা
বৃষ্টিপাত যখন দেখি, দেখো বৃষ্টিপাত কিন্তু একটা দিনের মধ্যে সারাদিন হতে পারে, অনেক সময় নিম্নচাপজনিত কারণে বর্ষাকালে 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা বা একদম ঝিরঝির করে হালকা বৃষ্টি 24 ঘন্টায় হতে দেখা যায়। কিন্তু এই ব্লিজার্ড এর সর্বোচ্চ সময়সীমা কত বলতো? একদম ঠিক, এই ব্লিজার্ড এর সর্বোচ্চ সময়সীমা হচ্ছে মাত্র 3 ঘন্টা। মাত্র 3 ঘন্টা এই যে ব্লিজার্ডটা হয়, তার মানে এই নয় যে এটা খুব একটা তার প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু এই 3 ঘন্টায় যে আস্তরণ পড়বে, অর্থাৎ যে এই হিমশীতল তুন্দ্রা অঞ্চল বা পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে যে তুষারের যে স্তর, যে প্রলেপ পড়বে, আস্তরণ পড়বে, সেটা কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য বা মানুষের দৈনন্দিন কার্যাবলীর জন্য বা যারা সেই অঞ্চলে বসবাস করে তাদের ভীষণভাবে এটা দুর্বিষহ করে তোলে। কারণ যদি রাতের বেলা বরফ পড়ছে, তুষার ঝড় হচ্ছে, দরজা খুলতে পারছে না, ঘর বাইরে বেরিয়ে দেখবে প্রচুর পরিমাণে বরফের স্তর জমে রয়েছে, রাস্তায় বরফ জমে রয়েছে, রাস্তায় যাওয়ার মতো অবস্থা নেই। এটা কিন্তু পাহাড়ি অঞ্চলে প্রায় এই ঘটনা তাদের সম্মুখীন হতে হয়। তারা সেইভাবেই তাদেরকে প্রস্তুত করে রাখে কিভাবে কত দ্রুত সম্ভব এই তুষারের স্তরকে সরিয়ে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যয় করবে বা প্রবাহিত করবে। ঠিক আছে, আচ্ছা এর সঙ্গে সঙ্গে একটু আমাকে বলো, এই তুষার ঝড়ের কি কি প্রভাব আমরা দেখতে পাই? হ্যাঁ, একদম ঠিক, তুষার ঝড়ের যেটা প্রভাব সেটা হচ্ছে যে এই অঞ্চলের তাপমাত্রা 0°C তো হয়েই যায়, প্রায় -12 ডিগ্রি থেকে 20°C পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যায়। এই তুষার ঝড়ের ফলে মানুষ সহ জীবজন্তুর মৃত্যুর সম্মুখীন হতে পারে। হয় এটা, দৃশ্যমানতা শূন্য হয়ে যায়, দৃশ্যমানতা সেরকম ভাবে লক্ষ্য করা যায় না, দৃশ্যমানতা শূন্য হয়ে যায়, অর্থাৎ 1 ফুট 2 ফুট বা 3 ফুট দূরত্বে ঠিক কি রয়েছে বা কি অবস্থান করছে সেটা কিন্তু এই 3-4 ফুট দূর থেকে কিন্তু সেটা খেয়াল করা যায় না, দেখা যায় না। ঠিক আছে, এবং শুধু এই 1-2 ফুট এর জন্য বিমান এবং রাস্তায় যান চলাচল পর্যন্ত সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি তোমাদের তুষার ঝড়ের বিভিন্ন রকম ছবি দিয়ে এর প্রভাব এবং কিভাবে এটা হয়, কোন অঞ্চলে হয়, কিভাবে হয়ে ক্ষতিগ্রস্ত লাভ করে, সেগুলো আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। আচ্ছা, এই তুষার ঝড় থেকে আরো ছোট্ট করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে বলো তো, ল্যান্ড অফ ব্লিজার্ড কাকে বলা হয়? বাহ, ভেরি গুড, ল্যান্ড অফ ব্লিজার্ড বলা হয় আন্টার্কটিকা অঞ্চলকে, কারণ এটা সম্পূর্ণ বরফাবৃত একটা অঞ্চল। এই অঞ্চলকেই ল্যান্ড অফ ব্লিজার্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা বলো তো, ভারতের কোন কোন অঞ্চলে, তাহলে ভারতে কোথায় কোথায় ব্লিজার্ড বা তুষার ঝড় দেখতে পাওয়া যায়? ভারতে মূলত আমরা যে পার্বত্য অঞ্চল, অর্থাৎ কাশ্মীর, তাই তো, সিকিম, উত্তরাখণ্ড, এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা এই তুষার ঝড় সাধারণত দেখতে পাই। ঠিক আছে, এবং এই তুষার ঝড় দেখার জন্য এই আমরা যারা সমতল অঞ্চলের মানুষ, তারা সেই জায়গাগুলোতে কিন্তু পর্যটক হিসাবে ঘুরতে যায় তুষার ঝড় দেখার জন্য। তুষার ঝড় হয়ে যাওয়ার পরে এই বরফের ওপরে তারা নিজস্ব আনন্দ উপভোগ করার জন্য তারা কিন্তু সেই অঞ্চলে ঘুরতে যায়। ঠিক আছে, আচ্ছা ঘূর্ণিঝড় তোমরা তো বললে, ঘূর্ণিঝড় কাকে বলা হয় সেটা তোমরা নিজেরাই বললে। আমি জাস্ট একটু শুনবো যে এই যে ঘূর্ণিঝড় নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট
নামে তাদেরকে চিহ্নিত করা হয়। সেই নামগুলো কি কি সেগুলো আমি একটু তোমাদের থেকে জেনে নিই। চীন সাগরে এই ঘূর্ণিঝড় কি নামে চিহ্নিত? চীন সাগরে এটা টাইফুন নামে পরিচিত। খুব ভালো, তোমরাই বলে যাও তো পরপর যেগুলো আমি আলোচনা করেছিলাম। আচ্ছা, ভেরি গুড। উত্তর অস্ট্রেলিয়ায় উইলি উইলি, ভারত মহাসাগরে সাইক্লোন, আচ্ছা ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, জাপানে কি বলা হয়? টাইফু। খুব ভালো বলছো তোমরা। ফিলিপাইন্সে ব্যাগুই। উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে আবার সর্বাধিক বিধ্বংসী যে ঘূর্ণিঝড়, তার নাম কি বলতো? টর্নেডো, তাই না? তাহলে এই যে নামগুলো তোমরা নিজেরা বললে বা সবাই হয়তো শুনেছো, প্রত্যেকের কাছে আমি আরো একবার করে বলবো, এই নামগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে নিজেরা মনে রাখবে। এগুলো শর্ট প্রশ্নের জন্য এবং যে কোনো সময় জিজ্ঞাসা করবার জন্য এই নামগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, মনে থাকবে এগুলো নির্দিষ্টভাবে। আচ্ছা, এছাড়াও আমাকে আরেকটু বলো যে এই যে ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কয়েকটি সাম্প্রতিককালের কয়েকটি ঘূর্ণিঝড় যেগুলোর প্রভাব খুব বেশি মাত্রায় লক্ষ্য করা গেছিল, কয়েকটা ঘূর্ণিঝড়ের নাম একটু আমাকে বলো। আচ্ছা, খুব ভালো। 2009 সালের আয়লা, আমফান, হুদহুদ, ফাইলিন। বাহ, খুব ভালো। তারপরে উড়িষ্যাতে, আচ্ছা এগুলো আমরা আরো বুলবুল, হ্যাঁ ঠিক বলেছো, বুলবুল, এগুলো কিন্তু সাইক্লোনের পর্যায় পড়ে। ঠিক আছে, তো আমরা এবার আজকের দিনের যে আলোচনা শুরু করবার আগে আমি জাস্ট একটা প্রশ্ন মনে আসলো, একটু জেনে নিই তোমাদের থেকে। সেটা হচ্ছে যে এই যে সাইক্লোনের কি কি প্রভাব তোমরা নিজেরা লক্ষ্য করতে পেরেছো বা হয়, কি কি ক্ষতি হয়, কি কি প্রভাব এই সমাজ জীবনে পড়ে, এই বাস্তবে লক্ষ্য করা যায়, সেগুলো একটু তোমরা আলোচনা করো, বলো দেখি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে জীবন ও সম্পত্তি হানি। খুব ভালো বলেছো, জীবন সম্পত্তি হানি হয় ব্যাপক পরিমাণে। কিভাবে হয়? যে অতিরিক্ত বা এই যে প্রচন্ড গতিতে যখন সাইক্লোন জলভাগ থেকে স্থলভাগে আছড়ে পড়ে, যে অঞ্চলে আছড়ে পড়ে গাছপালা ভেঙে যায়, মানুষের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, টেলিফোন টাওয়ার, বিদ্যুৎ সংযোগ, যে রাস্তা, অনেক সময় রাস্তা বন্যার জল ডুবে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, এগুলো হয়। আবার এই সাইক্লোনের জন্য কিসের কিসের পরিস্থিতির সৃষ্টি হতে হয়? বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, তাই তো? আবার সামুদ্রিক জলোচ্ছ্বাস, যেটা সুনামির মতো হয়, সেই সামুদ্রিক জলোচ্ছ্বাসও কিন্তু লক্ষ্য করা যায়, তাই না? আচ্ছা, তো আমরা প্রশ্নোত্তর পর্ব আলোচনা শেষ করলাম। দেখছি অনেকেই বেশ বাঁচলো, যাক স্যার আজকে আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেনি, সেরকম ভাবার কোনো ব্যাপার নেই। তোমরা প্রত্যেকেই নিজেরা যদি বাড়িতে এগুলো পড়ে থাকো, আলোচনা করে থাকো, সেটা তোমাদের জন্যই ভালো। তোমাদেরকেই পরীক্ষায় প্রশ্ন লিখতে হবে। আমরা শুধু তোমাদেরকে তোমরা সঠিকভাবে শিখছো কিনা, জানতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, শুধু সেটুকুই আমরা দেখব, কিন্তু বাদবাকি কাজটা কিন্তু তোমাদেরকেই করতে হবে, করে যেতে হবে, তাই না? আচ্ছা, এবার আজকের যে মূল বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, সেই বিষয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা তো আলোচনা করছি, তোমরা নবম শ্রেণীর সবার প্রিয় ছাত্রছাত্রী আমাদের, এই নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের যে ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায় রয়েছে, সেখানে দুর্যোগ ও বিপর্যয় থেকে আমরা ইতিমধ্যে দুর্যোগ বিপর্যয়ের সংজ্ঞা, তাদের পার্থক্য, দুর্যোগ বিপর্যয়ের শ্রেণীবিভাগ, কি কি শ্রেণীবিভাগ লক্ষ্য করা যায়, সেখান থেকে আমরা বন্যা সম্পর্কে জেনেছি, খরা সম্পর্কে জেনেছি, ঘূর্ণিঝড় সম্পর্কে জেনেছি, আর কি জেনেছি? তুষার ঝড় সম্পর্কে আলোচনা করেছি। এইগুলো বিস্তারিত আমরা আলোচনা করে ফেলেছি।
আজকে আমরা আলোচনা করব নতুন একটা বিষয় সম্পর্কে। এই বিষয়টা তোমরা পূর্ববর্তী ক্লাসে বেশ খানিকটা ভালোভাবে জেনেছো। দেখবে অনেক সময় হঠাৎ করে কোনো আগাম পূর্বাভাস ছাড়াই বা বাড়িতে বড়দের কাছে শুনে থাকবে যে আজকে পুকুরের জলটা দুলছিল, নড়ছিল, আন্দোলিত হচ্ছিল বেশ জোরে জোরে। না, এটা কোনো ঢিল মারার জন্য নয়, বা কোনো মাছ হঠাৎ করে একটা আওয়াজ করলো তার জন্য নয়। এটা কোনো ভূতাত্ত্বিক কারণে, ভৌগোলিক কারণে পুকুরের জল বা নদীর জল নড়ে ওঠে, মাটিতে কম্পন অনুভূত হয়। ভেরি গুড, তোমাদের বন্ধু একদম সঠিক জিনিসটাই ধরেছে। এটাকে আমরা বলি কি? ভূমিকম্প, তাই তো? তাহলে কোনো স্থানের মাটি যদি হঠাৎ করে কেঁপে ওঠে, কম্পন অনুভূত হয় এবং যার ফলে সামাজিকভাবে ঘর বাড়ি প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়, তাকে আমরা ভূমিকম্প বলি। তা সেই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলো দেখি এই ভূমিকম্প বিষয়ে আমরা কি কি জানতে পারি। তো ভূমিকম্প কেন হয় তার বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ক্লাস 8-এ একটু হলেও জেনেছো যে এই ভূমিকম্পের কটা তরঙ্গ আছে বলো তো? ভেরি গুড, 3টি তরঙ্গ আছে। কি কি? প্রাইমারি তরঙ্গ অর্থাৎ পি, এস ফর সেকেন্ডারি ওয়েভ, তার মানে একদম সেন্টারে যেটা হয় সেটা হচ্ছে প্রাইমারি, তার পাশে সেন্টার থেকে এপি সেন্টারে যেটি আসে সেটা হচ্ছে সেকেন্ডারি। আর এল তরঙ্গ হচ্ছে এই যে তরঙ্গের ঢেউটা যেটা সব থেকে বিধ্বংসী, তাই তো? এল তরঙ্গ কিন্তু সব থেকে বিধ্বংসী তরঙ্গ। এইটা যখন সামাজিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে, ঘরবাড়ি বা বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত করে তোলে, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, সেটাই হচ্ছে এল তরঙ্গের প্রভাবে কিন্তু এটা হয়। ঠিক আছে? তো এখানটায় আমরা দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে, ভূমিকম্প ঠিক কেমনভাবে সামাজিক স্তরে মানুষের জীবনে দুর্যোগ থেকে বিপর্যয়তে নেমে আসে, সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা ভূমিকম্প কেন হয়, পাত সংস্থান, কি কি পাত রয়েছে, এল তরঙ্গ, পি তরঙ্গ, এস তরঙ্গ, এর ডিটেলসে যাব না। ঠিক আছে? শুধুমাত্র প্রাকৃতিক কারণ, মানবিক কারণ, এগুলো আমরা যতটা তোমাদেরকে জানার জন্য সেগুলোই আমরা একটু আলোচনা করব পাঠ্যসূচি অনুযায়ী। ঠিক আছে? তো দেখো, এই যে বিভিন্ন দুর্যোগ ও বিপর্যয়ের পাঠ্যসূচিভুক্ত আলোচনা, আজকে এতদিন আমরা আলোচনা করছিলাম যে বায়ুমণ্ডলীয় বিপর্যয়, এখন আমরা আলোচনা করব ভূতাত্ত্বিক বিপর্যয় সমূহ। তার মধ্যে প্রথমে হচ্ছে ভূমিকম্প। ঠিক আছে? তো ভূমিকম্প কাকে বলা হয়, আগে এইটা আমরা একটু জেনে নিই। দেখো, যে ভূমিকম্পের বেশ খানিকটা ছবি আমি কিন্তু দিয়েছি, যে ছবিগুলো দেখো, ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছো। প্রথম যে ছবিটা, সেই প্রথম ছবিটা দেখো, প্রথম ছবিটা দেখলে বুঝতে পারবে এইটা হচ্ছে সেন্টার বা ফোকাস। এখানটায় ভূমিকম্পন অনুভূত হয়েছিল এবং এটা হয় মূলত পাত সাংস্থানিক কারণে, পাতের সরে যাওয়ার ফলে হয়। তো ভূমিকম্প হলে তার সোজাসুজি ঠিক এই যে সেন্টারটাকে এপিসেন্টার বলা হয়। এর ফলে এই যে চ্যুতি, যেটা ফল্ট, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এই ছবিটা দেখো, এইখানটায় স্বাভাবিকভাবে ভারত মহাসাগরে 9.3 ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা ছিল। এবং আমরা এটুকু জানি, শুনেছি যে ভূমিকম্পের মাত্রা যদি 7-এর বেশি হয় সেটা কিন্তু সাংঘাতিক বিপর্যয়ে পরিণত হয়। ঠিক আছে? আচ্ছা, তো ভূমিকম্প কাকে বলে আগে আমরা একটু জেনে নিই। আকস্মিকভাবে অর্থাৎ হঠাৎ করে ভূ অভ্যন্তরে সৃষ্ট কোনো কম্পন ভূপৃষ্ঠের কিছু অংশকে হঠাৎ ক্ষণিকের জন্য কাঁপুনি দিলে বা আন্দোলিত করলে তাকে ভূমিকম্প বলা হয়। ঠিক আছে?
তাহলে হঠাৎ করে অভ্যন্তরে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যদি কোনো ভূপৃষ্ঠের কোনো অংশকে হঠাৎ ক্ষণিকের জন্য কাঁপুনি দেওয়া হয় বা আন্দোলিত মানে হঠাৎ করে নড়ে উঠলে তাকে ভূমিকম্প বলা হয়। ঠিক আছে, এটি একরকম অন্তর্জাত শক্তি। তো ঠিকই একদম, যেহেতু ভূপৃষ্ঠের অভ্যন্তরে হচ্ছে তো অন্তর্জাত শক্তি, বাইরে হলে সেটাকে আমরা বহির্জাত শক্তি বলতাম, যা ভূপৃষ্ঠের বিপর্যয় সৃষ্টি করে। তো ভূমিকম্প আমরা বললাম, ভূমিকম্প ভূপৃষ্ঠে বিপর্যয় সৃষ্টি করে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা প্রায় 7-এর বেশি হয় এবং তখন সেটি বিপর্যয়ে পরিণত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7-এর বেশি হয় এবং সেটি বিপর্যয়ে পরিণত হয়। এবং এরকম ভাবে রিক্টার স্কেলের সাহায্যেই ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয়। এটা 1 থেকে 10 পর্যন্ত ভূমিকম্পের স্কেল রয়েছে। আবার এর মধ্যে 1.1, 1.2, 1.3 ঠিক এরকম ভাবে ধাপে ধাপে চলে গেছে। 1.9 এর পরে 2, আবার 2.9 এর পরে 3, এরকম ভাবে। তো এই যে প্রত্যেকটা দশমিকের একটা স্কেল থেকে আর একটা স্কেলে যে পরিবর্তন যদি হয়, তাহলে সেটা কিন্তু ভূমিকম্পের ব্যাপক মাত্রা 10 গুণ ক্ষতির সম্মুখীন হতে হয়। ঠিক আছে, দেখো একটা সর্বোচ্চ উদাহরণ একটা দিই। 2004 সালে ভারত মহাসাগরে ভূমিকম্পের জন্য সুনামি সৃষ্টি হয়েছিল। তো সুনামি কি? হঠাৎ আকস্মিকভাবে ভূমিকম্প হওয়ার জন্য জলোচ্ছ্বাস প্রায় 20 ফুট, 30 ফুট, এমনকি কোথাও কোথাও 40 ফুট আকারের ঢেউ উপকূল অঞ্চলে আছড়ে পড়েছিল। বুঝতেই পারছো, সামান্য ভরা কটালে যে ঢেউ লক্ষ্য করা যায় তার কি প্রভাব হয়। আর যে 20 ফুট, 30 ফুট, 40 ফুট উচ্চতার ঢেউ যদি উপকূলে আছড়ে পড়ে, তাহলে উপকূলের কোনো অংশ কিন্তু বন্যা থেকে বা ক্ষতিগ্রস্ত থেকে বাদ যাবে না। ঠিক আছে, তো এইখানটা দেখো যা আমি এখানটা যেটা দেখাচ্ছি, এই যে 2004 সালে যে ভূমিকম্প, তার মাত্রা ছিল 9.3। সর্বোচ্চ ভূমিকম্পের মাত্রা কত? 10। 9.3 মানে বুঝতে পারছো কি সাংঘাতিক বিপর্যয়ের ভূমিকম্প হয়েছিল। তার ফলে এই যে দেখো ভারত মহাসাগর সংলগ্ন যত দেশ রয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সবচেয়ে আমাদের এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল তামিলনাড়ু, শ্রীলঙ্কার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, মালদ্বীপস, এগুলোতে ইস্ট আফ্রিকা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ। দেখো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে ডেড অর মিসিং, অর্থাৎ এদেরকে খুঁজে পাওয়া যায়নি অথবা তারা মারা গেছেন। আবার মালদ্বীপে প্রায় 100 জনের বেশি মানুষ মারা গেছে, মালয়েশিয়াতে 68, শ্রীলঙ্কাতে 31,000, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া, প্রায় 1,68,000 মানুষ মৃত্যু বা হারিয়ে গেছে। বেশিরভাগটা মানুষ মৃত্যু হয়েছিল, যেগুলো পাওয়া যায়নি সেই জন্য বলা হচ্ছে ডেড অর মিসিং। ঠিক আছে, বোঝা গেল তাহলে? আচ্ছা, এইবার এই ভূমিকম্প কোন কোন অঞ্চলে লক্ষ্য করা যায় পৃথিবীতে, সেগুলো আমরা একটু দেখব। পৃথিবীতে দেখো, পৃথিবীতে এই যে আমি অঞ্চলগুলো দেখিয়েছি, এখানে দেখো 3টি অংশ আছে। প্যাসিফিক বেল্ট অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল একটা, এটা সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ। তারপরে আফ্রোসিয়ান অর্থাৎ আফ্রিকা আর ইউরেশিয়া যেটা বলা হয়, সেটা হচ্ছে যে এই দুটো, এই বেল্ট। আর ইউরেশিয়ান বেল্ট এশিয়া আর ইউরোপ মিলে লাল বেল্ট, এবং এদিকে আবার রয়েছে প্রশান্ত মহাসাগরীয় বেল্ট। তো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, এই যে সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা এবং হিমালয় আল্পস ভঙ্গিল পার্বত্য অঞ্চল। এই যে হিমালয়ের আল্পস ভঙ্গিল পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ দেশ বা অঞ্চল। ঠিক আছে,
আবার জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। কি বলা হয় জাপানকে? জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। ঠিক আছে। আবার চীনে ভূমিকম্প হয় বলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, মানে এতদিন পর্যন্ত যে ভূমিকম্প হয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চীনে। তাহলে জাপানকে কেন ভূমিকম্পের দেশ বলছি? জাপানে প্রত্যেক বছর প্রায় 100 বার থেকে 200 বার ভূমিকম্প অনুভূত হয়, এবং ভূমিকম্প অতিরিক্ত ভূমিকম্প প্রবণ বলে সেই অঞ্চলের প্রযুক্তি সেরকম ভাবে তৈরি করা হয়েছে, নিচের দিকে রাবার এবং স্প্রিং লাগিয়ে বিল্ডিং গুলোকে তৈরি করা হয়, যাতে বাড়িগুলো যদি একটু নড়েও যায় বা একটু দুলেও যায়, বাড়ির সম্পূর্ণ যে স্ট্রাকচার তার যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেই লক্ষ্য রাখা হয়। ঠিক আছে। এছাড়াও ফিলিপাইন্স, মায়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, তুরস্ক, পেরু, চিলি, এইসব জায়গাতেও এই ভূমিকম্প ব্যাপক একটা বিপর্যয় হিসেবে দেখা গেছে এখনো পর্যন্ত। এবং কবে কোথায় হবে সেটা তো সম্পূর্ণভাবে বলা যায় না, এই বিপর্যয় দেখা গেছে এই নির্দিষ্ট অঞ্চলগুলোতে। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও যেটা আরেকটা বলা হয়েছে বা হিমালয় পাস ভঙ্গিল পার্বত্য অঞ্চল, তো ভারতবর্ষেও যদি হিমালয় একটা বেল্ট রয়েছে, জম্মু কাশ্মীর থেকে শুরু করে এদিকে সিকিম, উত্তরাখণ্ড, এই যে অংশ, এখানেও হিমাচল প্রদেশ, যে হিমালয় পার্বত্য অঞ্চলে জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, উত্তর পূর্বের রাজ্যসমূহ সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ। আমাদের দার্জিলিং জেলাতেও কিন্তু প্রায় সেই ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া কোথায় কোথায় হয়? সিন্ধু গঙ্গা সমভূমির পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এগুলোতেও কিন্তু মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। ঠিক আছে, বোঝা গেল তাহলে এই নির্দিষ্ট জায়গাগুলোর কথা। আচ্ছা, তাহলে পৃথিবীর কোন কোন অঞ্চলে ভূমিকম্প হয় সেটা তোমরা লক্ষ্য করতে পারলে, তার সঙ্গে ভারতের অংশগুলো বললাম। উদাহরণ হিসাবে আমরা চীনে 1976 সালে যে প্রবল ভূমিকম্প হয়েছিল, দেখো কেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ বলছে, 7.5 লক্ষ মানুষের কিন্তু প্রাণহানি হয়েছিল। ভারতে 3 লক্ষ মানুষ 1737 সালে হয়েছিল। ভারত পাক সীমান্তে 80,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাপানে 1932 সালে 2.5 লক্ষ মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছিল। হাইতিতে 2010 সালে প্রায় 2.3 লক্ষ মানুষ নিহত হয়েছিল। তো এখানটাতে জাপান যেহেতু বারবার ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ছে, জাপান এই জায়গাটায় ঠিক জাপান এটা পড়ে, তো তারা আরো বেশি কিন্তু ক্ষতির সম্মুখীন হতো, কিন্তু তারা উন্নত এতটাই বেশি পরিমাণে প্রযুক্তির দিকগত তারা উন্নত হয়ে লাভ করেছে, তারা এই ভূমিকম্পটাকে রোধ করতে পারবে না, কিন্তু ভূমিকম্প হলে যাতে বাড়ি, রাস্তাঘাট বা বড় বড় অট্টালিকার যদি ক্ষতি না হয় তারা তার ব্যবস্থা করেছে বলেই জাপান এই অতিরিক্ত পরিমাণ ক্ষতির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছে। ঠিক আছে। আচ্ছা, ভারতের কতগুলি বিধ্বংসী ভূমিধস এই হয়েছিল ভূমিকম্পের জন্য। ভূমিকম্প হলে মাটি কাঁপছিল, ভূমিধসও লক্ষ্য করা যায়। হিমাচল প্রদেশে 1982 সালে 3টি ব্রিজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিল। ভূমিধস হলে কি হবে তোমরা দেখেছো। নীলগিরিতে 1990 সালে 36 জন মানুষের মৃত্যু হয়েছিল। আসামে 1991 সালে 300 জন মানুষের মৃত্যু হয়েছিল। কালিম্পংয়ে 1993 সালে 40 জন মানুষের মৃত্যু হয়েছিল। আর উত্তরাখণ্ডে 2013 সালে 5,700 জনের মৃত্যু ঘটেছিল। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সবাই বুঝতে পারলে? খুব ভালো। আচ্ছা, আমরা ভূমিকম্পের প্রাকৃতিক কারণ সম্পর্কে একটু আলোচনা করব। সেটা হচ্ছে সবথেকে বড় যে কারণ, সেটা হচ্ছে পাত সঞ্চালন। দেখো ছবিতে আমি এই যে দেখিয়েছি এক একটা কালো রঙের যে বাউন্ডারি করে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু এক একটা পাত। দেখো এইটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান পাত, এটা প্যাসিফিক পাত মানে প্রশান্ত মহাসাগরীয় পাত,
এটা আন্টার্কটিক প্লেট, এটা ন্যাচকাপের ছোট প্লেট। বড় প্লেট রয়েছে আফ্রিকান প্লেট, এটা ইউরেশিয়ান প্লেট, ঠিক আছে। এটা নর্থ আমেরিকান প্লেট, এটাও ইউরেশিয়ান প্লেট। এইটা এইখান থেকে, এবং পৃথিবী তো গোল, তো এইখান থেকে এইভাবে এসে এই পর্যন্ত লক্ষ্য করা যায় ইউরেশিয়ান প্লেট। আর এটা ইন্দো অস্ট্রেলীয় প্লেট, দেখো আমরা ভারতবর্ষ ইন্দো অস্ট্রেলীয় প্লেটের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো এই পাতগুলোর সংঘর্ষের জন্য, পাতগুলোকে কেউ টানছে না, পাতগুলোকে কিন্তু টানছে না। এই পাতের জন্য আবার পাতের চাপ সংস্থান কারণ বিভিন্ন বড় কারণ রয়েছে। তার জন্য পাতগুলো খুব সামান্য পরিমাণে অগ্রসর হয়। তো পাতের যদি সামান্য অগ্রসর হয়, দুটি পাত যদি সম্পূর্ণ এরকম ভাবে মুখোমুখি সংঘর্ষ হয়, তখন ভূমি কেঁপে ওঠে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে অভিসারী পাত সীমান্তে দুটি পাতের মুখোমুখি প্রবল সংঘর্ষের ফলে বিধ্বংসী ভূমিকম্প হয়। তাহলে বুঝতে পারছো যে অভিসারী যে পাত সীমান্ত, সেই পাত সীমান্তে কি হচ্ছে, দুটি পাতের মুখোমুখি রকম ভাবে সংঘর্ষ হচ্ছে, হওয়ার ফলে বিধ্বংসী ভূমিকম্প হয়। আবার প্রতিসারী পাত সীমান্ত, অভিসারী মানে পরস্পরের অভিসারে এসে সংঘর্ষ, আর প্রতিসারী মানে দুটো পাত দুটো বিপরীত দিকে চলে যাবে, সরে যাবে। তো প্রতিসারী পাত সীমান্তে কি হয়, দুটি পাত বিপরীত দিকে সরে যাওয়ায় চ্যুতিতল বরাবর অগভীর ভূমিকম্প হয়, মানে ভূমিকম্পটা একটু কম মাত্রায় হয়। আর নিরপেক্ষ পাত সীমান্তে দুটি পাত পরস্পরকে পাশ কাটিয়ে চলে যখন যাচ্ছে, অর্থাৎ দুটো পাত পাশ কাটিয়ে চলে যাচ্ছে এরকম ভাবে সামান্য ধার থেকে, তখন ট্রান্সফর্ম চ্যুতি বরাবর ব্যাপক ভূমিকম্প ঘটে, ঠিক আছে। তো এই 1 নম্বর কারণ হচ্ছে পাত সঞ্চালন, এটা সব থেকে মূল প্রধান কারণ, এটাকেই তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো, এই যে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট বা ইউরেশিয়ান প্লেট যদি পাশাপাশি সরে যায়, তাহলে ভূমিকম্পের মাত্রা একটু কম হয়, চ্যুতি বরাবর হয়। মুখোমুখি সংঘর্ষ হলে অভিসারী সংঘর্ষে ব্যাপক পরিমাণ ভূমিকম্প হয়। তোমাদের জিজ্ঞাসা করা হয় কোন পাত সীমান্তে ভূমিকম্পের মাত্রা সর্বাধিক, কি বলবে? অভিসারী পাত সীমান্তে ভূমিকম্পের মাত্রা সর্বাধিক। ভেরি গুড। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্থিতিস্থাপক প্রতিক্ষেপ। সেটা কি? শিলায় যখন টান পড়লে রবারের মতো, অর্থাৎ রবার তো টানলে কি হয়, বেড়ে যাচ্ছে, কিন্তু শিলায় যখন টান পড়ছে সেটা অনেক একটু প্রসারিত হয় গরমের জন্য, আবার ঠান্ডার জন্য আবার তাপমাত্রা কমে যাওয়ার জন্য সংকুচিত হয়ে যায়। তো এই যে বারবার সংকোচন আর প্রসারণ হচ্ছে, তার জন্য কি হয়, শিলা তার চাপ সহ্য সীমা অতিক্রম করতে পারে না। না পারার জন্য কি হয়, শিলা ভেঙে চ্যুতি সৃষ্টি হয় এবং ভগ্ন শিলা দ্রুত নিজ স্থানে ফিরে আসার চেষ্টা, অর্থাৎ যে সেটা ভেঙে গেছে সেটা আবার নিজ স্থানে ফিরে আসে, ফলে শিলায় কি হয়, প্রতিক্ষেপ ঘটে এবং চ্যুতি রেখা বরাবর চাপের মোচন ঘটে, ভূত্বক কেঁপে ওঠে, ঠিক আছে। এর ফলে প্রবল ভূমিকম্প অনুভূত হয়, ভূমিকম্পের মাত্রা অনেকটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে পাত সঞ্চালন, 2 নম্বর হচ্ছে স্থিতিস্থাপক প্রতিক্ষেপ, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে অগ্ন্যুৎপাত। আচ্ছা, এগুলো হচ্ছে সবকটি প্রাকৃতিক কারণ, খুব ভালো। তো অগ্ন্যুৎপাতের মাধ্যমেও কিভাবে ভূমিকম্প হয়? প্রবল বিস্ফোরণ এবং ম্যাগমা গহ্বরের ধস, ম্যাগমা ও বাষ্পের প্রবল ঊর্ধ্বমুখী চাপ ভূমিকম্প ঘটায়। তার মানে এই যে ম্যাগমা চেম্বার দেখছো, এখানে যদি ম্যাগমা ওই মুখে আটকে যায়, তখন ম্যাগমা ভেতর থেকে বাইরে বেরোনোর জন্য কি হয়, প্রবল পরিমাণে চাপ দেয়। তো প্রবল পরিমাণে চাপ দিলে দেখা যায় এই অংশে প্রবল বিস্ফোরণ হয়। তো যখন বিস্ফোরণ, ভূমির ওপরে কোনো অংশ দিয়ে বিস্ফোরণ হয়, তাহলে ভূমি কি হবে, কেঁপে উঠবে। তখন এই নির্দিষ্ট জায়গাতে কিন্তু ভূমিকম্প, এই ঊর্ধ্বমুখী চাপের ফলে ভূমিকম্প লক্ষ্য করা যায়। এরকম আলাস্কাতে আর্থকোয়েক সেন্টার, এরকম অনেক ভূমিকম্প লক্ষ্য করা যায়।
আচ্ছা, মানবীয় কারণ কি কি? হ্যাঁ, ঠিক ধরেছ, মানুষের বিভিন্ন কার্যাবলীর জন্য কিন্তু ভূমিকম্প দেখা যায়, ভূমিকম্প লক্ষ্য করা যায়। দেখো, এই যে বিভিন্ন জায়গায় খনি অঞ্চল বা যোগাযোগের জন্য রাস্তা তৈরি করা, পাহাড় ফাটিয়ে রাস্তা করা, পাহাড় ফাটিয়ে টানেল নির্মাণ করা, সেটা ট্রেনের জন্য হোক, মেট্রোর জন্য হোক, রাস্তার জন্য হোক, এগুলোর জন্য কিন্তু বিস্ফোরণ করতে হয়, ডিনামাইট বিস্ফোরণ করতে হয়, তার ফলেও ভূমি কেঁপে ওঠে। তবে যেহেতু ব্যাপক পরিমাণ অংশে একটু কম শক্তিশালী সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়, না হলে ভূমিকম্প হলে ব্যাপক পরিমাণ ধস নামতে পারে। ঠিক আছে, খুব অল্প জায়গায়, এই যে অল্প জায়গাতেই এটা করা হয়। তো কোথায় কোথায় হয় মানুষের কারণে? খনিজ উত্তোলনের ফলে ভূ অভ্যন্তরে শূন্যস্থানে সৃষ্টি ও ধস নামতে পারে। অর্থাৎ খনিজ যে উত্তোলন করছে, খনিজ এলাকায় প্রচুর পরিমাণে যে একসঙ্গে খনিজ নিয়ে নেওয়া হয়, তো এটা কি হয়, কয়লা বিভিন্ন জায়গায় খনিজ উত্তোলন করলে সেখানে বালি দিয়ে সেই শূন্যস্থান ভরাট করে দেওয়া হয়। কিন্তু শূন্যস্থান যদি ভরাট না করে দেওয়া হয়, হঠাৎ ওপরের দিকের চাপ নিচের দিকে নামতে শুরু করলে সেখানে কিন্তু ধস নামতে পারে বা ভূমিকম্প সৃষ্টি হতে পারে। বৃহদাকার কৃত্রিম জলাধারের জলের নিম্নমুখী চাপ, যে বড় জলাধার থাকে তার নিম্নমুখী চাপের জন্য ভূমিকম্প হতে পারে। ভূ অভ্যন্তরে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা করা এবং যেটা আমি বলছিলাম সুড়ঙ্গ নির্মাণ এবং খনিজ অনুসন্ধানে ডিনামাইট বিস্ফোরণের জন্য কিন্তু ভূমিকম্প হতে দেখা যায়। তাহলে আমরা যেটুকু অংশ আলোচনা করলাম আজকে, ভূমিকম্পের সংজ্ঞা, ভূমিকম্পের প্রভাবিত অঞ্চল পৃথিবীর এবং ভারতের উদাহরণ সহযোগে কোথায় কোথায় সবথেকে বড় ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের মূল কারণ কি কি, পাত সঞ্চালন, 2 নম্বর কি বলেছি, 2 নম্বর বলেছি স্থিতিস্থাপক প্রতিক্ষেপ, 3 নম্বর অগ্ন্যুৎপাত, আর মানবীয় বিভিন্ন কারণ। তো এতক্ষণে আমরা যেটুকু বিষয় আলোচনা করলাম, কারোর কি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে? আচ্ছা, খুব ভালো। তাহলে আজকের আমরা যেটুকু অংশ আলোচনা করেছি তার থেকে এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি তোমাদের জন্য বাছাই করে দিলাম। এই নির্দিষ্ট প্রশ্নগুলো তোমরা পাঠ্যপুস্তক থেকে ভালো করে দেখে নেবে, পড়বে, বুঝে নেবে এবং তারপরে যদি সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করবে। এই প্রশ্নগুলো থেকেই পরবর্তী দিনে কিন্তু আমি তোমাদেরকে উত্তর জিজ্ঞাসা করব, দেখব যে তোমরা কতখানি ভালোভাবে জানতে পেরেছো বা বুঝতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আবার পরবর্তী অংশ আলোচনা করব। তার আগে আমরা আজকের যে অংশ আলোচনা করলাম তার প্রশ্নোত্তর পর্ব শুরু করে তারপরে নতুন কোনো অংশ আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।